হ্যালো, আশা করি সবাই ভালো আছো। তো ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি এই ভিডিওতে একেবারেই দেখাবো। তো আমার এই চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে যে এক ভিডিওতে যেন তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর এক ভিডিওতে পাও, যে পার্ট করে আলাদা করে দেখানো বা এই যে মানুষেরকে ভিউ বাড়ানোর নামে যে বিভ্রান্ত করা হয় তা যেন আমার এই চ্যানেলে না হয়। তো বেশি কথা না বলিয়ে আমি ভিডিওটি চালু করছি। তো এখানে প্রথমে রয়েছে মূল্যায়নের প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। তো এখানে একটি প্যারা রয়েছে যে আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য ও বৈসাদৃশ্য। আমাদের মূল্যবান প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় একটি প্রতিবেদন লিখব। তো আমরা কাজ 1 দেখি। তো কাজ 1 রয়েছে যে চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তো বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করতে হবে। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত 2টি পদক্ষেপ প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। তো 2টি প্রেক্ষাপট হলো ভৌগোলিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবার ও এলাকার যে প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয়। আর একটা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রাজনীতি, পেশা ইত্যাদি। তো আমরা কয়ের উত্তরটি দেখি। কাজ কয়ের উত্তর। তো কাজ কয়ের উত্তর এখানে দেওয়া হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপটে আমার সহপাঠীর সমতল ভূমিতে বসবাস করে। গ্রামের এক পাশে রয়েছে বিশাল চরণভূমি এবং অন্য পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। তাছাড়া আমার সহপাঠীর এলাকায় রয়েছে একটি প্রাচীন গাছপালা। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, ভাষা বাংলা, সংস্কৃতি বাঙালি ও ইসলামী বা হিন্দু সংস্কৃতি। পোশাক বাঙালি ও ইসলামী বা হিন্দু ধর্মীয় ধারা। রীতিনীতি নিজ ধর্মের রীতিনীতি মেনে চলে। পেশা বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী, 2 ভাই সরকারি চাকরিজীবী। তো আমরা পরের প্রশ্নটিতে যাই। তো কাজ 1-এর খ নম্বর প্রশ্নটি হচ্ছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট করে সময় নেব। ফলে 2টি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে শেষ করব। এই জন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নেব। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুবিক্স কিউবটি খাতায় লিখে পূরণ করব। তো আমরা ক্ষয়ের উত্তরটি দেখি। তো ক্ষয়ের উত্তরটি হচ্ছে কাজ ক্ষয়ের উত্তর জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে তথ্য সংগ্রহ। নাতনি তোমার নাম আতিফ খন্দকার, পেশা ছাত্র, পরিবারের ধরন একক পরিবার, গ্রাম বসবাসকৃত ভূমি সমতল, ধর্ম ইসলাম, পছন্দের খেলা ফুটবল, পছন্দের খাবার ভাত এবং মাছ, শখ বই পড়া ও মাছ ধরা। তো আমরা গ নম্বর প্রশ্নটি দেখি। তো গ নম্বর প্রশ্নটি তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের উল্লেখিত 2টি প্রেক্ষাপটে
সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি। তো হচ্ছে এখানে একটা তথ্য সাজানোর বিষয় রয়েছে। তো আমরা গ নম্বরের উত্তরটি দেখি। তো গ নম্বরের উত্তরটি রয়েছে ভৌগোলিক প্রেক্ষাপটে আমার সহপাঠীর বসবাস করে সমতল ভূমিতে বসবাস করার কারণে তার আশেপাশে রয়েছে বিশাল চরণভূমি। গ্রামের একপাশে রয়েছে বিশাল গাছের একটি ছোট বন। তো আমরা পরের উত্তরটি দেখি। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বসবাস করে থেকে একক পরিবারে তার বাবা নিম্ন আয়ের একজন চাকরিজীবী এবং মা গৃহিণী। সে বাঙালি ও ইসলামী সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার চেষ্টা করে। পাশাপাশি সে বাঙালি পোশাক পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। তো আমরা গয়ের উত্তরটি দেখলাম। তো আমরা এখন ঘয়ের প্রশ্নটি দেখব। তো ঘয়ের প্রশ্নটি হচ্ছে সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব। এজন্য নিচের ছকটি আমার খাতায় তুলে কাজটি করব। তো এখানে একটা ছক রয়েছে। তো ছকটা তুলে তোমরা হচ্ছে হা হলে হা দেবে এবং না হলে না দেবে। তো আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছো কি? হা। তো পরের প্রশ্নটি হচ্ছে, তো আমরা এই প্রশ্নের উত্তরটি দেখি। তো ঘয়ের প্রশ্নটি হচ্ছে প্রথমটি হচ্ছে হ্যাঁ। প্রথমে হচ্ছে আমার সহপাঠীর নাম স্বাধীন ভূঁইয়া এবং হচ্ছে আইডি তারপর রোল নাম্বারটি লিখে দেবে। তো এখানে হচ্ছে হা না যে তোমার নিজের মতো করে এই প্রশ্নটির উত্তর করে নেবে। তো আমরা কাজ 2-এ চলে যাই। তো কাজ 2-এর প্রশ্নটি দেখি। তো কাজ 2-এর প্রশ্নের প্রথমে বলেছে যে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা, অতীত ও বর্তমানে মানুষের জীবন ও জীবিকা। তো এটা হচ্ছে এখানে একটা চার্ট তুলে ধরেছে যে অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এবং বর্তমান আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা। তো হচ্ছে 2 ছকে তোমাদের হচ্ছে দুটি পার্থক্য আকারে একটা বক্স আকারে লিখতে হবে। তো আমরা উত্তরটি দেখি। কাজ 2-এর ক নম্বর উত্তর। কাজ 2-এর ক নম্বরের উত্তর। কাজ 2-এর ক নম্বরের উত্তর। তো কাজ 2-এর ক নম্বরের উত্তরটি আমরা দেখতে পাচ্ছি যে অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা। অতীত বাংলা অঞ্চলের মানুষ খুব সংগ্রামী মানুষ ছিল। তারা প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় করার মাধ্যমে নিজেদের জীবন ধারণ করত। তাদের প্রধান পেশা ছিল কৃষিকাজ। তাছাড়া তাদের আয়ের প্রধান উৎস ছিল নদীতে মাছ ধরা ও বন জঙ্গল থেকে নিজেদের খাবারের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করত। যোগাযোগের জন্য তেমন ভালো কোনো মাধ্যম ছিল না। তো হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হচ্ছে বর্তমানে বাংলা অঞ্চলের মানুষের জীবন অনেকটা সহজ ও সাবলীল হয়ে গেছে। মানুষের পরিশ্রম করার ধরন ও পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে মানুষ কৃষিকাজের পাশাপাশি শিল্প কারখানার কাজের সাথে জড়িত। এছাড়া মানুষের কর্পোরেট অনেক কাজ আছে যা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। বর্তমানে মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এবং তারা সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তো এটা হচ্ছে ছক আকারে লিখবা যে অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা। তো এখানে হচ্ছে ছক আকারে যদিও নেই, তুমি ছক আকারে এটা তুলে নেবে। তো আমরা খ নম্বরের প্রশ্নটি দেখি। খ নম্বরের প্রশ্নটি হচ্ছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন জীবিকা। তো হচ্ছে এটা হচ্ছে তোমার পৃষ্ঠা 62 এর 62 তোমার হচ্ছে পাঠ্য বইয়ের 62 পৃষ্ঠার তথ্যের আলোকে এই কাজটি করতে হবে। তো এখানে হচ্ছে একটি হচ্ছে তথ্য প্রাপ্ত এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ
পৃষ্ঠা 62 অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব। তো এখানে হচ্ছে একটা হচ্ছে ছক খাতায় তুলব এবং উত্তরগুলো লিখতে হবে। তো আমরা এর উত্তরটি দেখি। ক্ষয়ের উত্তর। তো ক্ষয়ের উত্তর তো দেখতে পাচ্ছ, নিচে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের এবং সেগুলোর উপর মানুষের জীবন ও জীবিকার প্রভাব তুলনামূলক একটি ছক দেওয়া হলো। তো আমরা একটা ছক দেখব। তো এখানে হচ্ছে ছকটা দেখানো হচ্ছে। তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, মানুষের জীবন, তো মানুষের জীবিকা, নদীমাতৃক অঞ্চল, এটা হচ্ছে নদীমাতৃক অঞ্চল, জলযান ব্যবহার, নদীপথে যাতায়াত এবং মৎস্য, এটা হচ্ছে জীবিকা হচ্ছে মৎস্য শিকার, নৌকা তৈরি, নদীভিত্তিক ব্যবসা। তারপর হচ্ছে পাহাড়ি এলাকা, উঁচু নিচু ভূমিতে বসবাস, আদিবাসী, জুম চাষ, জুমে শস্য উৎপাদন, বনজ সম্পদ আহরণ। তারপরে নিচে রয়েছে সমতল ভূমি, ঘনবসতি, সমতল পথে যাতায়াত, কৃষি, ধান ও অন্যান্য শস্য উৎপাদন, পশুপালন। তো চার্টের বাকি অংশ এপাশে। উপকূলীয় অঞ্চল, ঘূর্ণিঝড় ও বন্যার প্রভাব, লবণাক্ততা মোকাবিলা, লবণ উৎপাদন, মাছ চাষ, শুটকি মাছ উৎপাদন ইত্যাদি। তো বন্যা প্রবণ অঞ্চল, বন্যার সাথে খাপ খাইয়ে বসবাস, উঁচু মাচা নির্মাণ। তারপর হচ্ছে বন্যার উপযোগী কৃষি। তারপর হচ্ছে ভাসমান বেটে শাকসবজি চাষ ইত্যাদি। তো এই ছকটি ব্যবহার করে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী মানুষের জীবন ও জীবিকা কীভাবে ভিন্নতা পায় তা সহজে বোঝা যায়। পাঠ্যপুস্তক এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে এই ছকটি আরও বিস্তারিতভাবে পূরণ করা যেতে পারে। তো আমরা পরের প্রশ্নটি দেখি। তো পরের প্রশ্নটি হচ্ছে কাজ 3 হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি। আত্মপ্রতিফলন, আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস। আমরা আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। তো আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে একটি প্রতিবেদন আকারে লিখতে হবে। তো কয়ের উত্তরটি আমরা দেখে ফেলি। তো 3-এর কয়ের উত্তরটি হচ্ছে আত্মপ্রতিফলন, আমাদের সমাজে বিভিন্ন পরিচয়ের মানুষ বসবাস রয়েছে, যেমন ধর্ম, সংস্কৃতি, ভাষা, জাতি ইত্যাদি ভিত্তিতে ভিন্নতা। এই ভিন্নতাগুলো মানুষের সমাজকে সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ করে তোলে। সবার সাথে মিলেমিশে থাকা এবং কিছু মূলনীতি অনুসরণ করা যেতে পারে। তো এখানে রয়েছে সহনশীলতা ও সহমর্মিতা, প্রত্যেকের নিজস্ব ধর্ম, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করা, ভিন্নতাকে সহনশীলতার সাথে গ্রহণ করা, সংলাপ এবং যোগাযোগ, বিভিন্ন মানুষের সাথে সংলাপের মাধ্যমে দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতার সম্পর্ক জানা এবং এই সংলাপের মাধ্যমে আমাদের ভিন্নতাগুলো বুঝতে সাহায্য করে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে। তো এই হচ্ছে গয়ের উত্তর। তো আমরা পরের প্রশ্নটি দেখি। তো পরের প্রশ্নটি হচ্ছে দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মোপলব্ধি লিখেছি তা শেয়ার করব। এরপর সবার মাঝে আত্মপরিচয়, মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কী করণীয় তা বের করব। তো আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নিই।
তো 3-এর ক্ষয়ের উত্তর, এটা হচ্ছে 3-এর ক্ষয়ের উত্তর। তো 3-এর ক্ষয়ের উত্তরটি হচ্ছে 4 জনের একটি দল গঠন করতে হবে, প্রত্যেকে নিজেদের আত্মপ্রতিফলন শেয়ার করবে। নিচে আলোচনা করা হলো। তো আত্মপ্রতিফলনের শেয়ার, তো এখানে হচ্ছে সমাজের নানা রকম আত্মপরিচয়ে মানুষের মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ। তো নিচে কয়েকটি পয়েন্ট দেওয়া হলো, তো পয়েন্টগুলো তোমরা ভিডিওটি স্কিপ না করে ধীরে ধীরে দেখে তুলে নিতে পারবে। তো আমি শেষের পয়েন্টটি বলতেছি। শিক্ষার প্রসার, ভিন্ন সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে জানার এবং শেখা। উদাহরণ, স্কুল ও কলেজ বিভিন্ন সংস্কৃতির ওপর ক্লাস ও ওয়ার্কশপ আয়োজন। তো আমরা পরের প্রশ্নটি দেখি। তো পরের প্রশ্নটি হচ্ছে প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব। তো প্রতিবেদনে এই বিষয়গুলো উল্লেখ করা থাকবে। তো আমরা প্রতিবেদনটি দেখি। তো 3-এর এটা খ, 3-এর হচ্ছে গ নম্বর। তো এটা হচ্ছে প্রতিবেদনটি সমাজের নানা রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা। ভিন্ন ভিন্ন মত ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম অংশগ্রহণ করতে হবে। ভিন্ন ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তো এখানে হচ্ছে বিভিন্ন পয়েন্ট আকারে এই প্রতিবেদনটি লেখা রয়েছে। তো আমি শেষের পয়েন্টটি বলে দিচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে উপসংহার। এই প্রতিবেদনটি আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে। আমাদের সকলের দায়িত্ব হলো ভিন্নতাগুলোকে সম্মান জানিয়ে সহনশীলতা প্রদর্শন করে এবং একে অপরের প্রতি সহযোগিতা মনোভাব রেখে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। তো এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রশ্নের সম্পূর্ণ উত্তর। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যে এক ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়াতে ভিডিওটি আসলে অনেক বড় হয়েছে। তো ভিডিওটি বড় হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ।